হি ওয়াজ অ্যাকিউজিং মি, স্যার কেন কেন আমাকে গুলি করলেন, আমি তো শুধু ভ্যান চালাই, আমি তো কোনো কিছু সাথে কাছে নাই, আমাকে কেন গুলি করলেন? আমার তো কোনো জবাব নাই। আমি শুধু বলছি, ভাই আই ডু নট হ্যাভ এনি আনসার, আমি তোমার কাছে শুধু ক্ষমা চাইতে এসেছি। আর পুলিশকে মাঠ পর্যায়ে সচল করার জন্য এইটা কিন্তু একটা বড় কাজ। এটা 1-2 দিনে যে হবে, আপনি যেটা জিজ্ঞাসা করছেন যে কবে হবে, এরকম টাইমলাইন it is very difficult actually unless I get cooperation from the people. এখন মানুষের কাছ থেকে কেমনে পাবো? আমার কাছ থেকে যদি মানুষ একটা উপকার না পায়, সে কেন আমার উপরে আস্থা রাখবে, কেন সাহায্য করতে আসবে? কয়েকদিন আগেই তো আমি তাকে গুলি করে মেরেছি। এখন এই জায়গাটা থেকে একেবারে 360 ডিগ্রি টার্ন আপনার যে টু বি পিপল ফ্রেন্ডলি, এটা তো একটা হারকুলিয়ান টাস্ক অ্যাকচুয়ালি। আর একটা যেটা বললেন যে অনেকের অন্যায়ভাবে সংযুক্ত হয়েছে অথবা অনাকাঙ্ক্ষিতভাবে, তার জন্য পুলিশের মোরাল এফেক্ট করে। পুলিশের মোরাল শুধু এই কারণে এফেক্ট করেনি, মূল যে কারণে পুলিশের নৈতিক শক্তি, কাজের স্পৃহা, এগুলো যেগুলো চলে গেছে, সেটা আসলে তারা যে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছে স্টার্টিং ফ্রম এই 15 জুলাই থেকে 5 আগস্ট, মানে পুরো দেশবাসী কিন্তু গিয়েছে। এই যে ট্রমাটিক এক্সপিরিয়েন্স, এটা শুধু পুলিশের না, পুলিশ একেবারে সরাসরি ফিল্ডে ছিল, আপনারাও ছিলেন, সাংবাদিকরাও তো ফিল্ডে ছিল, আপনারাও তো মারা গেছেন গুলিতে। এবং পুরো দেশ, পুরো দেশ, পুরো জাতি কিন্তু they went through this traumatic experience. এবং এই যে আপনার এক্সপিরিয়েন্স, এটা থেকে আবার রিকভার করা, মানে দেশবাসীর রিকভার করার সাথে সাথে আরো বেশি প্রয়োজন যে পুলিশের যে একবারে সরাসরি সামনে ছিল, যে এত রক্ত দেখেছে, যে মানুষটা মিছিল ছিল, তার বন্ধু মারা গেছে। আপনার আমি ওই দিন নিটরে গেলাম, তো বলতেছিল মানে হি ওয়াজ অ্যাকিউজিং মি, স্যার কেন আমাকে গুলি করলেন, আমি তো শুধু ভ্যান চালাই, আমি তো কোনো কিছু সাথে কাছে নাই, আমাকে কেন গুলি করলেন? আমার তো কোনো জবাব নাই। আমি শুধু বলছি, ভাই আই ডু নট হ্যাভ এনি আনসার, আমি তোমার কাছে শুধু ক্ষমা চাইতে এসেছি, আমার আর কোনো উত্তর নেই। তো এই যে অভিজ্ঞতার ভিতর দিয়ে প্রতিটা মানুষ গেছে, এখান থেকে রিকভার আমাদের করতে একটু সময় দেন, আপনারা একটু সাহায্য করেন। মানে সবাই তো আমরা মিলেই তো এই দেশ, এবং এর মধ্যেই তো আমাদের কত ধরনের যন্ত্রণা, আমরা মানে বন্ধুরা মানে এই সীমান্তের ব্যাপার থেকে আমাদের নানান ধরনের করছেন। আমরা তো মানে এই সরকারের উপরে এটাও তো একটা বিশাল একটা তাই না? ওনারা তো রাজনীতিবিদ নন। এখন সবকিছু থেকে মানে আপনার একসাথে উত্তরণ ঘটানো, এটা আমরা চলেন চেষ্টা করি। কারণ আমি সবকিছু করে ফেলতে পারবো না, একবারে সেই ঐশ্বরিক ক্ষমতা তো আমার নাই, কিন্তু অন্তত চেষ্টাটা করি। অবশ্যই মইনুল ছিলেন এখানে আগে, মাননীয় যিনি ছিলেন আইজিপি আগের সম্মানিত, এবং পুলিশ কমিশনার ছিলেন মাইনুল হাসান, অবশ্যই তারা করেছেন, তারা সফল ছিলেন অবশ্যই। তারা আপনারা চিন্তা করেন, সেই 5 তারিখের পরে 6-7 তারিখে যখন রাজারবাগের ভিতরে উদ্যত স্ট্যান্ডগান নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পুলিশের কনস্টেবলরা, যে ভেতরে আসবেন বিসিএস অফিসার, গুলি করে উড়িয়ে দেবো, ওর মধ্যে ওই জীবনের ঝুঁকি নিয়ে মইনুল ভিতরে গিয়েছে, তার সাথে সঙ্গী সাথীরা যে আকরাম ছিল তারা সাথে গিয়েছে। তারা কিন্তু কম কাজ করেননি, এটাই তো সবচেয়ে বড় কাজ ছিল। আমি তো এসে মানে তুলনামূলকভাবে অনেক শান্ত পরিবেশ পেয়েছি। তখন তো একটা উত্তপ্ত পরিবেশ ছিল, লাশ আসতেছে যাত্রাবাড়ি থেকে ফ্রিজিং ভ্যানে, এখান থেকে যাচ্ছে, কান্নার রোল করতেছে, সে কি একটা অবস্থা দেখেন আপনার, মানে তার সাইকি কোথায় গিয়ে থাকতে পারে। ওর মধ্যে এই আইজিপি, এই কমিশনার, তারা রাজারবাগে গিয়েছেন। আমরা অবশ্যই তাদের প্রতি আমি মনে করি দে ওয়ার ভেরি সাকসেসফুল। এখন তারা অন্য জায়গায় গিয়েছেন, সেটা সরকারি সিদ্ধান্ত, এ ব্যাপারে আমার কোন মন্তব্য করাটাই ঠিক হবে না। হয়তো বা নীতিমালা চেঞ্জ করে ভেবে দিয়েছেন, কিন্তু আমার মনে হয় যে এখন ইট ইজ টাইম, এখন একটা সময় হয়েছে যে এগুলো সবগুলো আবার পুঙ্খানুপুঙ্খরূপে পুনর্বিবেচনা করে একটা অস্ত্র নীতিমালা করা, যেখানে পুলিশ তার মূল কাজ তো জীবন রক্ষা করা, ভাই জীবন হরণ করা তো না, মূল কাজ আমার যেখানে জীবন রক্ষা করা, সেখানে তার আর্মামেন্টোরিয়াম কিরকম হবে, আমার মনে হয় যে উই শুড ডিসাইড নাও। আমার বিশ্বাস পুলিশ সংস্কার কমিশনের টিওয়ারে এটা আছে, এবং ওনারা আমাদের কাছ থেকে টাইম টু টাইম তথ্য এবং তথ্য চাচ্ছেন, আমরা দিচ্ছি। আমার বিশ্বাস একটা সুষ্ঠু অস্ত্র নীতিমালা হবে পুলিশের জন্য। আমার নাম জিয়া খান, আমি বাংলা ভিশনে আছি।
আমার অনেক সহকর্মী অনেক হাইল্যান্ড পুলিশের নাম বলে গেলেন। আমি একটু জানতে চাই, মানে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে হাইল্যান্ডের যারা অফিসার পুলিশের যাদের বিরুদ্ধে এত অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলি কিংবা অর্ডারের ক্ষেত্রে, আপনারা পুলিশের পক্ষ থেকে আসলে কতজনের তালিকা পেয়েছেন? সংখ্যাটা আসলে কি পরিমাণ যারা এই ছাত্র কিংবা জনতার বিপক্ষে ছিল? এটা হচ্ছে প্রথম। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে পুলিশ কর্মকর্তা সহ বা আগে অনেক পুলিশ কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিভিন্ন ইলেকশন ম্যানিপুলেশনের সঙ্গে জড়িত এবং রাতের ভোটের সহযোগী হিসেবে তারা এবং প্রত্যক্ষভাবে তারা কাজ করেছে, অর্থাৎ পুলিশকে রাজনৈতিকভাবে যে ব্যবহার, সেই বিষয়টা একেবারে সরাসরি সামনে চলে এসেছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের জায়গা থেকে সামনের দিকে আপনারা কি বলতে পারবেন যে পুলিশ আসলে রাজনৈতিকভাবে ব্যবহার হবে না? ধন্যবাদ। কতজন ছাত্র জনতার বিপক্ষে ছিল এক্সাক্ট সংখ্যা এইটা, জি এইটা আসলে এখন অনেকের নামে তো মামলা হয়েছে তো, এবং অনেকে তো অ্যারেস্ট হয়েছে। এখন মামলা যাদের নামে হয়েছে প্রত্যেকেই যে বিপক্ষে ছিল এটা কিন্তু মামলা হয়েছে বলেই আমরা বলবো না যতক্ষণ পর্যন্ত তদন্ত এটা না আসবে। সেজন্য আপনারা খেয়াল করেছেন সাধারণ মানুষ যেরকম আসামি হিসেবে থাকার ফলেই আমরা গ্রেপ্তার করছি না, এট দ্য সেম টাইম পুলিশও যদি আসামি হিসেবে দেওয়া হয়ে থাকে প্রত্যেককেই আমরা কিন্তু গ্রেপ্তার করছি না, কারণ অনেককেই অনেক নির্দোষ দেওয়া হয়েছে বিভিন্ন কারণে। কাজে এইটা একটা সংখ্যা যে কারা কারা মামলার আসামি হয়েছে সেটা হয়তো আপনি সময় দিলে আমরা বের করে দিতে পারবো, কিন্তু আদারওয়াইজ এমনিতে ওইভাবে আপনাকে উত্তর দেওয়া যায় আমাদের 2,13,000 পুলিশের মধ্যে কতজন ছাত্র জনতা আন্দোলনের বিপক্ষে ছিল, এটা আমার জন্য আসলে ডিফিকাল্ট, এটা ডিফিকাল্ট ইয়ে করা। সরি ফর দ্যাট। যেহেতু আপনাদের উপর তাদের কারণে এত বড় পুলিশ বাহিনীর বদনাম, সেটা আপনাদের খুঁজে বের করাটা আপনাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। অফকোর্স অফকোর্স আমরা সার্টেনলি আমরা এটা করবই, এটা করবই, তালিকা করবেন বা খুঁজে বের করবেন। এসিসির কাছে, এসিসি অনেকের ব্যাপারে কাজ করছে, আমাদের কাছ থেকে কিন্তু তথ্য নিচ্ছেন ওনারা। রাজনৈতিক ভাবে আমরা 1 নম্বর যে জিনিসটা রাজারবাগের সেই যারা রিভোল্ট করেছিলেন প্রথমে, তাদের যেরকম দাবি আমাদের প্রত্যেকের দাবি যে পুলিশকে ডিপলিটিসাইজ করতে হবে। 1 নম্বর দাবি এই অভ্যুত্থানের, এইটাই অর্জন আমি মনে করি পুলিশের। এই উদ্যোগটা পুলিশ সংস্কার কমিশন কিন্তু নিয়েছেন, তারা কিন্তু সুপারিশ পেশের সময় এই বিষয়ের উপরে দীর্ঘ এবং আমি মনে করি যে প্রণিধানযোগ্য ওনারা সুপারিশ দেবেন, যাতে আমরা যেন রাজনৈতিক কর্তৃপক্ষের তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত না হয়। এটা আপনাদের মতো আমি সহ আমার পুরো পুলিশ বাহিনীর এই দাবি, এবং এইটা আমার বিশ্বাস এই সরকারের পক্ষেই সম্ভব এটা করা। মাননীয় আইজিপি, আমি আকবর রাজ বলছিলাম ডেইলি ক্যাম্পাস থেকে। আমরা জুলাই অভ্যুত্থানের পরে দেখেছি পুলিশের ট্রাফিক কাজে শিক্ষার্থীরা পাশাপাশি যুক্ত হচ্ছে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমি যতদূর জানি 3 দিনের প্রশিক্ষণের পরে শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে। সাধারণ যারা পথচারী এবং যানবাহন চালক আছে তাদের সাথে শিক্ষার্থীদের দু এক সময় কোন্দলের সৃষ্টি হচ্ছে, হয়তোবা শিক্ষার্থীদের বয়সের কারণে বা অন্য কোনো কারণে। তো আপনার কি মনে হয় যে শিক্ষার্থীদের আরো প্রশিক্ষণের প্রয়োজন আছে কিনা? এবং পাশাপাশি আরো একটা প্রশ্ন, আমরা পুলিশের কাজ আরো দ্রুত গতিতে করার জন্য শিক্ষার্থীদের কি অন্য কোনো ক্ষেত্রে পুলিশকে সহায়তা করতে দেখবো কিনা? আমরা ছাত্রদেরকে আরো ট্রেনিং দিয়ে একবারে প্রফেশনাল ট্রাফিক কন্ট্রোলার হিসেবে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত ইয়ে, যে এইটা সাময়িক সময়ের জন্য আমরা করছি, কিন্তু আমরা ওইভাবে আসলে করতে চাচ্ছি না। তবে একটা সুযোগ আছে যেটা সবসময় হয়ে থাকে, যারা ইউটিসি কিংবা ক্যাডেট অথবা স্কাউট, তাদের সাহায্য আমরা নিতে পারি। আপনারা তো দেখেছেনই যে জাস্ট ঠিক 5 আগস্টের পর
আগস্টের শেষে সেপ্টেম্বরের শুরুতে যখন প্রায় নিষ্ক্রিয় ছিল ট্রাফিক পুলিশ, তখন তো একচ্ছত্রভাবে শুধু স্টুডেন্টরাই পুরো নিয়ন্ত্রণ করেছে। অবশ্যই আইজিপি মহোদয়, মাননীয় আইজিপি, আমার নাম শরীফুল ইসলাম, আমি ডেইলিস্টের পত্রিকা। আমার প্রশ্ন হচ্ছে যে রিসেন্টলি ইউকে তার ট্রাভেল একটা অ্যালার্ট দিয়েছে যে বাংলাদেশে তাদের নাগরিকদের ভ্রমণ সংক্রান্ত বাংলাদেশে টেরোরিস্ট অ্যাটাক হতে পারে। কয়েকদিন আগে ওয়ার্ল্ড পার্টি পার্লামেন্টারি গ্রুপ একটা রিপোর্ট দিয়েছে যেখানে বলছে যে ইসলামিক এক্সট্রিমিজমের একটা রাইজ তারা দেখছেন। এই প্রেক্ষিতে আপনাদের কোনো অ্যাসেসমেন্ট আছে কিনা, আসলে কি বাংলাদেশের অবস্থা কি সেরকম কোনো টেররিস্ট অ্যাটাক কি আসলে সেরকম কোনো সম্ভাবনা আছে? ইসলামিক মিলিটেন্ট এক্সট্রিমিজমের কি কোনো রাইজ হতে পারে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এরকম কোনো সম্ভাবনা আমরা দেখছি না। আমরা কিন্তু ওই টেরর অ্যালার্টটা আমরাও দেখেছি ইউকের সাইটে, এবং যেহেতু তারা দিয়েছে এবং তাদের ইন্টেলিজেন্স আমরা মনে করি আমাদের চেয়ে ভালো, সেই জন্য আমরা ওটাকে গুরুত্ব দিচ্ছি। কিন্তু আমরা এর উপরে আমরা কিন্তু সজাগ আছি এইসব ব্যাপারে। যেরকম আন্তর্জাতিক বিশ্বে এরকম একটা ভাবমূর্তি অথবা এরকম একটা কথা বলা হচ্ছে যে এখানে টেরোরিজম আবার গ্রো করছে, ইসলামী মৌলবাদ গ্রো করছে, কিন্তু এখন পর্যন্ত সরকারি কোনো পৃষ্ঠপোষকতায় তো এরকম কারো প্রতি হয়নি, এরকম কারো প্রতি দেওয়া হয়নি। এবং আমরা এখন পর্যন্ত আমরা মনে করি না যে ওই রকম কোনো আশঙ্কা বর্তমানে আছে, কিন্তু আমরা ওই জিনিসটা আবার গুরুত্বের সাথে নিয়েছি ইউকের যে টেরর অ্যালার্ট। আইজিপি মহোদয়, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান, আমি স্বাধীনতা টিভি বাংলায় কাজ করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ যে আপনার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং মহান আল্লাহ চেয়েছেন তো আপনি এবার আইজিপি, বিশেষ করে আপনি যে আসনতে বসে আছেন সেটি একটি গুরুত্বপূর্ণ আসন, এবং আপনি যেভাবে সহজ সরল ভাবে আমাদের সাথে কথা বলছেন মিডিয়া বান্ধব হিসেবে, সেটি দেখে আমি অভিভূত এবং আমি মনে করছি যে এবার একজন প্রাণবন্ত পুলিশ প্রধান আমরা পেয়েছি। মাননীয় আইজিপি, আপনি বক্তব্যের শুরুতে যেটি বলছিলেন সেটি হচ্ছে যে নির্বাচন আপনার একটি বড় চ্যালেঞ্জ, সামনে একটি নির্বাচন বাস্তবায়ন। আমরা দেখেছি বিগত সময় অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের সময় দেখেছি, যেটি আমার সহকর্মী বড় ভাই জিয়া ভাই বলছিলেন যে নিরপেক্ষতা। আমরা দেখেছি যে কিভাবে ভোট চুরি বা ভোট ব্যাংকে সহায়তা করেছে তৎকালীন পুলিশ বাহিনী, এবং তারই প্রেক্ষাপট কিন্তু আজকের এই অবস্থা ঘুরে ফিরে দেখে বলি। আমি মোটামুটি আপনার কাছে জানতে চাচ্ছি যে নিরপেক্ষতার আলোকে বাংলাদেশের পুলিশের বিভিন্ন থানায় যারা বসে আছেন, থানার বড়বাবু বা ভারপ্রাপ্ত কর্মকর্তা যাদেরকে বলি আমরা, তারা কিন্তু গুরু দায়িত্ব পালন করছেন। তারা কি কোনোভাবেও দলীয় বর্তমান সময় থেকে শুরু করে যে কোন রাজনৈতিক দল বা কোন দলীয় ব্যানারে ব্যবহৃত হবে কিনা, তাদেরকে ক্ষেত্রে আপনাদের মনিটরিং ব্যবস্থা কি ধরনের, এবং নির্বাচন নিয়ে আপনারা কতখানি প্রস্তুতি এখন পর্যন্ত আছেন বলে মনে করছেন যে নির্বাচন একটা সুষ্ঠু, সফল এবং নিরপেক্ষ নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পারবেন? ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমরা তো নির্বাচনের জন্য ওই স্টেপটাতে আমরা এখনো যেতে পারিনি, কারণ মূলত যে কাজটা যে পুলিশ ফোর্সকে ওয়ার্কেবল করা, তাদের মনোবলটা ফিরে আনা, তাদের মধ্যে কাজের স্পৃহাটা জাগানো, মানুষের আরেকটু কাছে নেওয়ার ব্যবস্থা, মানুষ যেন আস্থাটা পায় না যে এই পুলিশটা ঠিক আছে আমার কাজটা করবে, ওই জায়গাটায় আমরা আগে যেতে চাই। আমি সামনের সপ্তাহ থেকে আমি প্রতিটা অন্তত বিভাগে গিয়ে ফোর্সের সাথে কথা বলতে চাই, তাদের কথাটা শুনতে চাই। তাদের মধ্যেও কিন্তু অনেক মানে হতাশা আছে, ক্ষোভ আছে, সেই জায়গাগুলো দেখতে চাই। তো এই পর্যায়ে নেওয়ার পরে পরবর্তীতে হয়তো বা ইলেকশনের বিষয়টা, নির্বাচনের বিষয়টা আমরা চিন্তা করব। তবে একটা জিনিস আমি আপনাকে মানে ব্ল্যাঙ্ক চেক দিতে পারি যে নিরপেক্ষ নির্বাচন করার ক্ষমতা, মানে আই মিন নিরপেক্ষ নির্বাচন করার মানে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার যে পুলিশি সাহায্য, এইটা করার পূর্ণ ক্ষমতা আমাদের আছে। আপনারা আগে দেখেছেন, হ্যাঁ, তিনটা কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে 3টা নির্বাচন হয়েছে, আপনারা তো দেখেছেন। আমরা করতে পারি, সেই পুলিশই তো আছে, কিছু রিটায়ার করে গেছে, আবার কিছু নতুন হয়েছে। আর এই ব্যাপারে আমি নিশ্চিত, আমি একবার ব্ল্যাঙ্ক চেক দিতে পারি। আমরা উই আর ভেরি মাচ কেপেবল to help holding a very neutral election. Of
মানে আজকে সর্বশেষ প্রশ্ন এটা আমার নাম আবু সৈয়দ অপু, আমি মাইটিভি সিনিয়র রিপোর্টার। আমি একটা বিষয় জানতে চাই আপনার কাছে, 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে যে থানাগুলোতে রয়েছে সেই থানাগুলোর যখন খুব বাজে অবস্থা, যে আপনারা সেগুলোকে উত্তরণের জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করছেন, সেটা আমরা দেখছি। কিন্তু বিষয়টা হচ্ছে এখন থানায় কেউ গেলে একটা পক্ষ বসে থাকে, আমরা জানতে চাই এরা কারা, যে পক্ষটা সবসময় মানে যারা যাচ্ছে অভিযোগ করতে তাদেরকে যেন হ্যাসেল করছে, আবার যারা মানে ভিক্টিমাইজ আবার তাদেরকে হ্যাসেল করছে, এরা আসলে কারা? এটা কি মানে অনেক জায়গাতে এরকম? আপনাদের নিশ্চয় ইনভেস্টিগেশন টিম দিয়ে আমাদের মানে আমাদের যদি কথা আপনাদের কাছে বিলিভেবল না হয়, তাহলে আপনারা নিজে অনুসন্ধান করতে পারেন আসলে এরা কারা। এই যে 5, 7 জন 10 জন করে থানার সামনে বসে থাকে, থানার গেটে বসে থাকে, বিভিন্ন জায়গায় বসে থাকে, এরা কারা এবং মামলা কিভাবে হ্যান্ডেলিং করতে হবে, কোথায় লিখতে হবে, এরা সবসময় এই সাজেস্ট গুলো দেয়, এরা কারা আসলে? তাহলে যে স্বপ্ন নিয়ে আসলে অভ্যুত্থান হয়েছে, যে স্বপ্ন নিয়ে আজকে আমরা দাঁড়িয়ে এভাবে বাক স্বাধীনতা নিয়ে কথা বলছি, এই স্বাধীনতার সম্মানটা সেটা তো আমাদের মানে ধরে রাখতে হবে। এখন আমি গিয়ে সেখানে হ্যাস্ত হচ্ছি, এর দ্বারা যাচ্ছি, ওর দ্বারা যাচ্ছি, তাহলে বাস্তবতা কোথায়? আমি আপনার কাছে জানতে চাই এরা আসলে কারা। এটা তাহলে আমাকেও দেখতে হবে যে এরকম বাধা তাহলে প্রায়, আপনি যেহেতু বলেছেন নিশ্চয়ই অনেক থানাতে এরকম হচ্ছে, প্রত্যেকটাতে না হলেও হচ্ছে এইটা, হ্যাঁ এটা হচ্ছে। অনেক ধন্যবাদ বিষয়টা তোলার জন্য। আমারও প্রশ্ন, আসলে আমিও তো জানি না এটা কারা। তবে একটা জিনিস হচ্ছে যে এই আমাদের আপনি এই সমাজেরই মানুষ, আমি এই সমাজের মানুষ, একটা সাধারণ নিয়ে মানে অনুসিদ্ধান্তে আমরা আসতে পারি।